এই কথা বলে তিন মাথাওয়ালা জলপরি তার জাদু শক্তি দিয়ে গাছের ভাঙা ডালটি সাদা সাপের উপর থেকে খুব সহজে সরিয়ে দেয়। কিন্তু আঘাতের কারণে সাদা সাপটির গা কেটে গিয়ে রক্ত বেরোতে থাকে। শোন বাচ্চারা, আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে। ঝড় বৃষ্টি হওয়ার আগেই আমি শিকার করে নিয়ে ফিরে আসবো। আমার ফেরার আগে যদি ঝড় বৃষ্টি শুরু হয় তাহলে তোরা ঘরে ঢুকে পড়িস কিন্তু। আর খেলতে খেলতে ঢিপি ছেড়ে দূরে কোথাও যাবি না। আমি তাড়াতাড়ি ফিরে চলে আসবো। ইচ্ছাধারী নাগিন তার দুই সন্তানকে রেখে জঙ্গলের গভীরে শিকার করতে চলে যায়। এই ভাই, মা এখন নেই, চল না রে আমরা নদীর ধারে গিয়ে খেলা করি। না দিদি, মা আমাদের বকবে। কিচ্ছু হবে না, চল না রে, মা ফেরার আসার আগেই আমরা চলে আসবো। তাহলে মা কিছুই জানতে পারবে না আর বোকাও খাবো না। নাগিনীর দুই সন্তান সাদা সাপ আর কালো সাপ মাটির ঢিপি ছেড়ে তারা নদীর ধারে খেলা করতে থাকে। তখন এই জঙ্গলের পথে প্রভু, এভাবে চলতে থাকলে বাচ্চার পেট চালাবো কি করে? আজকাল তো সাপের খেলা কেউ দেখতেও চায় না। যেটুকু চাল পয়সা পেয়েছি তা দিয়ে দুদিন হয়ে যাবে। তাড়াতাড়ি পা চালাই, আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, দুর্যোগ হবে বলে। মণিপুর জঙ্গলের পথ ধরে নরস সাপুড়িয়ে তার গ্রামের দিকে হেঁটে যায়। তখনই শুরু হয় প্রবল দুর্যোগ। জোরে বিদ্যুৎ গর্জে ওঠে, শো শো করে ঝড় বইতে থাকে, আর তার সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ওরে বাবারে, কি দুর্যোগ শুরু হলো রে! গোটা জঙ্গল তো একেবারে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। আশেপাশে মাথা গোজারও কোনো ঠাঁই নেই। ভাই, আমার খুব ভয় করছে। এত জোরে ঝড় বৃষ্টিতে আমরা এবার বাড়ি যাবো কি করে? আমি যে তোকে আগেও বারণ করেছিলাম দিদি, যে যেতে হবে না। এবার মা আমাদের খুব বকবে। ঠিক তখনই কালবৈশাখী ঝড়ে একটি গাছের ডাল ভেঙে সাদা সাপটির উপর পড়ে। ভাই ভাই, আমাকে বাঁচা, আমি এখান থেকে বেরোতে পারছি না, আমার খুব ব্যথা করছে। ভাই, আমাকে বাঁচা। দিদি দিদি, তুই চিন্তা করিস না, আমি তোকে এখান থেকে ঠিক বের করবো। দিদি তুই চিন্তা করিস না। তারপর এই কথা বলে কালো সাপটি তার মাথা দিয়ে গাছের ডালটি সরাতে থাকে, কিন্তু সে গাছের ডালটিকে এক বিন্দু সরাতে পারে না। কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমার দিদিকে, কেউ বাঁচাও। সাদা ও কালো সাপের করুণ কান্না নদীর জলে তিন মাথাওয়ালা জলপরীর কানে পৌঁছয়। ওদিকে তখন ইচ্ছাধারী নাগিন আমাকে শীঘ্রই ঢিপিতে ফিরতে হবে। এই প্রবল ঝড় বৃষ্টিতে আমার বাচ্চারা ঠিক আছে তো? না জানি ঢিপিতে ঢুকেছে তো। নাগিন তার বাচ্চাদের কথা চিন্তা করতে করতে মাটির ঢিপির কাছে ফিরতে থাকে। ঠিক তখনই নাগিন দেখতে পায় জঙ্গলের পথ ধরে এক সাপুড়িয়ে হেঁটে যাচ্ছে। এ কি, এই জঙ্গলে সাপুড়িয়ে আমাকে দেখতে পেলে তো মহা মুশকিলের বিপদ হবে। সাপুড়িয়ে থেকে লুকিয়ে আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। এরপর ধীরে ধীরে ঝড় বৃষ্টি থেমে পরিবেশ স্বাভাবিক হয়ে যায়। নাগিন তার মাটির বাসার কাছে ফিরে এসে দেখে যে ঝড় বৃষ্টিতে তার মাটির বাসা একেবারে নষ্ট হয়ে গিয়েছে, বাচ্চারাও সেখানে নেই। হে প্রভু, ঝড় বৃষ্টিতে আমার মাটির বাসা নষ্ট হয়ে গেছে, আর বাচ্চারা কোথায় গেল? আমার বাচ্চারা কোথায়? তোরা কোথায় গেলি? ইচ্ছাধারী নাগিন তার বাচ্চাদের ডাকতে ডাকতে জঙ্গলের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। তখনই বাচ্চা সাপ দুটির কান্নার আওয়াজে নদীর জল থেকে উপরে উঠে আসে তিন মাথাওয়ালা জলপরী। এ কি, এই যে দেখছি গাছের ডালে সাপটি আটকা পড়ে রয়েছে। কারা তোমরা? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার যে খুব কষ্ট হচ্ছে। তিন মাথা জলপরি, আমার দিদিকে বাঁচাও, ওর ওপর থেকে গালটা সরিয়ে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি জাদু শক্তি দিয়ে গাছের ডালটি সরিয়ে দিচ্ছি। এই কথা বলে তিন মাথাওয়ালা জলপরী তার জাদু শক্তি দিয়ে গাছের ডালটা সাদা সাপটির উপর থেকে খুব সহজে সরিয়ে দেয়।
কিন্তু আঘাতের কারণে সাদা সাপটির গা কেটে গিয়ে রক্ত বেরোতে থাকে। ভাই, আমি একটু এগোতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তিন মাথা জলপরি, আমাদের তুমি বাড়ি পৌঁছে দাও, আমার দিদিদের আর চলতে পারছে না। আমি যে এই জল ছেড়ে স্থলভাগে উঠতে পারি না, না হলে তোমাদের অবশ্যই বাড়ি ফিরিয়ে দিয়ে আসতাম। কিন্তু তোমরা চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তখনই তিন মাথাওয়ালা জলপরি ওই পথ দিয়ে একজনকে যেতে দেখে। ও ভাই, ভাই এদিকে একবার আসবে? ওরে বাবারে, নদীর জলের ওখানে তিন মাথাওয়ালা জলপরি আমাকে আবার ডাকছে। আমরা খুব বিপদে পড়েছি, আমাদের একটু সাহায্য করো। জলপরি বলছে সে নাকি বিপদে পড়ছে, যাই তবে গিয়ে দেখি। তারপর নরেশ সাপুড়িয়ে তিন মাথা জলপরির কাছে যায় আর বলে, কি হয়েছে জলপরি, বলুন আপনার কি সাহায্য চাই? এদিকে দেখো, এই সাদা সাপটির উপর ঝড়ে একটি গাছের ডাল ভেঙে পড়েছে, তাতেও আহত হয় আর চলতে পারছে না। তুমি ওই কালো সাপ আর ওই সাদা সাপটিকে ওদের মায়ের মাটি ডিপের কাছে পৌঁছে দিয়ে আসো। ও এই কথা, আমি এক্ষুনি ওদের মাটি টিপির কাছে পৌঁছে দিয়ে আসছি। এই কথা বলে নরেশ সাপুড়িয়ে দুটি সাপকে নিয়ে তাদের মাটি ঢিপির কাছে যায়। সেখানে গিয়ে দেখে তাদের মাটির বাসাটা একদম নষ্ট হয়ে গেছে, সেখানে তাদের নাগিন মাও নেই। এবার আমি কি করি? ও সাদা সাপ, ও কালো সাপ, তোমাদের মাটির বাসা যে ভেঙে গিয়েছে, আর আশেপাশে তো তোদের মাকেও দেখছি না। ওদিকে নাগিন তার বাচ্চা দুটিকে খুঁজতে খুঁজতে নদীর ধার পর্যন্ত এসে পৌঁছয়, আর সেখানে দেখতে পায় লাল রক্ত। নাগিন গন্ধ শুনে বুঝতে পারে যে সেটা কার রক্ত। আমার বাচ্চারা, আমার বাচ্চারা, তোদের সাথে কি হয়েছে? তোদের সাথে কে নিষ্ঠুর এমন কাজ করেছে? আমি তাদের ছাড়বো না, আমি তাদের কিছুতেই ছাড়বো না। ইচ্ছাধারী নাগিনীর কান্নার আওয়াজ শুনে তিন মাথাওয়ালা জলপরি জলের উপরে উঠে আসে। তারপর নাগিনীকে সব ঘটনা খুলে বলে। আমার অনুরোধ শুনে ওই লোকটা তোমার মাটি ঢিপি পর্যন্ত তোমাদের বাচ্চাদের পৌঁছে দিতে গিয়েছে। অনেক ধন্যবাদ তিন মাথাওয়ালা জলপরি, কিন্তু আপনি তো আমার বাচ্চাদের একটা সাপুড়িয়ার হাতে তুলে দিয়েছে। সাপুড়িয়ারা যে সাপেদের শিকার করে। এই কথা বলে নাগিন দ্রুত তার বাসায় ফিরে যায়, আর সেখানে গিয়ে দেখে সাপুড়িয়ে আর তার বাচ্চারা সেখানে নেই। ততক্ষণে নরেশ সাপুড়িয়ে সাপ দুটিকে নিয়ে তার বাড়ি ফেরে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি জড়িবুটির পাত্রটা নিয়ে এসো। জড়িবুটির পাত্র? কি হলো গো তোমার? তোমাকে কোনো সাপে কাটেনি তো? না গিন্নি, দেখো এই সাদা সাপটি খুব আঘাত পেয়েছে, রক্ত বেরিয়েছে, তাকে চিকিৎসা তাড়াতাড়ি না করলে মারা যাবে যে। সাপুড়িয়ে তখন বিশেষ জড়িবুটি সাদা সাপটির গায়ে লাগিয়ে দেয়। ওদিকে তখন ইচ্ছাধারী নাগিনী, আমি ওই সাপুড়িয়ার গন্ধ এদিক থেকেই পাচ্ছি, ও এই পথ দিয়ে হেঁটে গিয়েছে, আমি ওই দুষ্ট সাপুড়িয়াকে কিছুতেই ছাড়বো না। এই কথা বলে ইচ্ছাধারী নাগিন নরেশ সাপুড়িয়ের গন্ধ অনুসরণ করে তার বাড়ির দিকে রওনা দেয়। রোশনি পাখিটির কাছে গিয়ে ডালটি তার উপর থেকে সরিয়ে দেয়, আর সাথে সাথেই সেই পাখিটি লাল পরীতে পরিণত হয়। পরী রাজ্যে পরী স্কুলের দিদিমণি নীল পরী ছাত্রীদের পরীক্ষা নেওয়ার জন্য তাদের আলাদা আলাদা কাজ বোঝাতে থাকেন। কুসুমপুরি, তুলিপুরি, জুঁইপুরি, লালপুরি, তোমরা মন দিয়ে শোনো, এবারে তোমাদের আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হবে। লালপুরি, তোমার পরীক্ষার বিষয় হলো পৃথিবীর রাজ্যের পাখিদের জীবনযাত্রা। তাই তুমি পৃথিবীতে গিয়ে পাখিদের জীবনযাত্রা লক্ষ্য করবে এবং সূর্য অস্ত যাওয়ার আগে পরিরাজ্যে ফিরে এসে তাদের জীবন কাহিনী সম্বন্ধে প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে? ঠিক আছে নীলপরি দিদিমণি, আমি তাহলে পৃথিবী রাজ্যের উদ্দেশ্যে রওনা দেই। ঠিক আছে, যাও তবে। এই কথা বলে ছোট লাল পরী পরী রাজ্য থেকে প্রকট হয় পৃথিবী রাজ্যে
বাইরের এক বিশাল জঙ্গলে। চারিদিকটা কত সুন্দর, সবুজে ঘেরা, কত প্রজাপতি উঠছে, কুলকুল শব্দে কি সুন্দর নদীর জল বয়ে যাচ্ছে। আর আমাকে পাখির উপর নজর রাখতে হবে, সে সারাদিন কি করে আমাকে ভালো করে নজর রাখতে হবে। আমার পরি স্কুলের দিদিমণি কোনো প্রশ্ন করলেই যাতে আমি সব উত্তর দিতে পারি। ঠিক তখনই লালপরি গাছের ডালে একটা কাকের বাসা দেখতে পায়। যাই আমি উড়ে গিয়ে ওদের কাছে যেয়ে দাঁড়াই, দেখি কি করছে ওরা। এই কথা বলে লালপরি কাকের বাসার কাছে উড়ে যায়, আর কাক লালপরিকে দেখে খুব ভয় পেয়ে যায়। কাকটা শুধু চিৎকার করছে কেন? আমি শুধু ওদের দেখবো বলে কাছে এলাম। মা কাক ভয় পেয়ে তার ছানার বাসাগুলিকে রক্ষা করার জন্য লালপরির কাছে গিয়ে তার মাথায় ঠোকর মারতে থাকে। ওরে বাবারে, কি জোরে পাখিটা আমাকে ঠোকর মারলো। এই পাখিটা মনে হয় আমাকে একদম পছন্দ করেনি। আমি এর কাছ থেকে পালাই বাবা। এই কথা বলে লালপরি সেখান থেকে উড়ে অনেক দূরে চলে যায়। তখনই সে হঠাৎ লক্ষ্য করে এই পাখিটা কত বড়, কি সুন্দর দেখতে, তার পালকগুলি কত রং বেরঙের। আমি এবার এই পাখিটার কাছে গিয়ে দেখি। লালপরি উড়তে উড়তে ময়ূরটির কাছে গিয়ে দাঁড়ায়। ময়ূরটি মানুষের মতো এমন অদ্ভুত ডানাওয়ালা জীব দেখে খুব ভয় পেয়ে যায়। এই পাখিটি কত চিৎকার করছে কেন? আমার কি ওর পছন্দ হয়নি? একটু আমি ওর কাছে গিয়ে খুব ভালো করে দেখি। লালপরি দুপা এগোতেই ময়ূরটি তার ডিম রক্ষা করার জন্য ময়ূরটি তার দিকে তাড়া করে, আর লালপরি ভয় পেয়ে সেখান থেকে উড়ে যায়। কোনো পাখি তো আমাকে পছন্দ করে না। ভয় পেয়ে কেউ আমাকে কামড়িয়ে দিচ্ছে, কেউ আবার তাড়া করছে। এভাবে চলতে থাকলে তো পাখিদের জীবনযাত্রার সম্বন্ধে আমি কিছুই বলতে পারবো না। আমি পরীক্ষা কিভাবে দেব? তখনই লালপরি লক্ষ্য করে একটি ছোট্ট হলুদ পাখির বাসার কাছে একটা সবুজ পাখি উড়ে এসে বসে এবং তারা অনেকক্ষণ গল্প গুজব করে। তারপর সবুজ পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। আর এই দেখে লালপরি বলে, ও, বুঝতে পেরেছি, আমি পাখিদের থেকে অনেক বড় আর দেখতে অনেক আলাদা। তাই হয়তো পাখিরা আমাকে দেখে ভয় পেয়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি এখন আমাকে কি করা উচিত। এই কথা বলে লালপরি একটি লাল পাখির রূপ ধারণ করে আর উড়ে গিয়ে টুনি পাখির বাসার কাছে গিয়ে বসে। তখন টুনি পাখি তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? তোমার নাম কি? তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। আমার নাম লালি, আমি পাশের জঙ্গলে থাকি। এখান দিয়ে উড়ে যাচ্ছিলাম, ভাবছিলাম তোমার সাথে একটু কথা বলি। আচ্ছা, তোমার নাম কি গো? আমার নাম টুনটুনি, সবাই আমাকে টুনি বলে ডাকে। জানো লালি, আমি তিনটে ডিম দিয়েছি, খুব শীঘ্রই আমার ডিম ফুটে বাচ্চারা বেরিয়ে আসবে। এইভাবে লালপরি পাখির ছদ্মবেশে টুনি পাখির সাথে কথা বলতে থাকে। এর কিছুক্ষণের মধ্যে আকাশে কালো মেঘ জমে শো শো শব্দে জোড়ো হাওয়া বইতে থাকে। বাবা, বাইরে জোরে হাওয়া বইছে, চলো না আমরা জঙ্গলে গিয়ে কটা আম কুড়িয়ে আনি। না মা, এই ঝড়েতে আম কুড়োতে যাওয়া একদম ঠিক হবে না। না বাবা, কিচ্ছু হবে না। কালকে আম কুড়িয়ে হাটে বিক্রি করে যা পয়সা হবে তাতে কিছুটা চাল হবে। চলো না বাবা। জেদ করে না মা, এমনই কালবৈশাখী ঝড়ে আমি তোর মাকে হারিয়েছি। আমাদের সংসারের অভাবে ভাত না জুটুক তাই হবে। আর এই ঝড়ে আম কুড়োতে যাবো না মা। চলো না বাবা, চলো। অনেকবার অনুরোধ করাতে রাখির বাবা রাজি হয়ে যায়। ঠিক আছে, চল তবে। বাবা ও মেয়ে ব্যাগ হাতে নিয়ে তাদের মাটির বাড়ি থেকে জঙ্গল
দিকে হেঁটে যায়। বাপরে বাপ, কি জোরে ঝড় হচ্ছে। ওদিকে তখন লাল পরি পাখি টুনি পাখিকে বলে, এ কি হচ্ছে? চারিদিকে গাছপালা এভাবে দুলছে কেন? এত জোরে জোরে হাওয়া দিচ্ছে কেন? আমার খুব ভয় করছে। ঝড় দিয়েছে, তুমি ভয় করো না, নালে শক্ত করে বসো, না হলে যে পড়ে যাবে। ওই দেখো বাবা, গাছের নিচে কতগুলো আম পড়েছে। চলো বাবা, তাড়াতাড়ি কুড়োই। রাখি আর তার বাবা মিলে আম গাছের নিচে আম কুড়োতে থাকে। আর ওদিকে বন্ধু টুনি পাখি, আমি যে নিজেকে ধরে রাখতে পারছি না। ঠিক তখনই জোর দমকা হাওয়ায় লাল পরি গাছের নিচে পড়ে যায়। ঠিক তখনই গাছের ঢাল ভেঙে পড়ে তার উপর পড়ে। বাবা, এই গাছের আমগুলো তুমি কুড়াও, আমি ওই গাছটার আমগুলো কুড়িয়ে নিয়ে আসি। না মা, এবার বাড়ি ফিরে চল, আর কোনো গাছের আম কুড়োতে হবে না। আমি তাড়াতাড়ি আমগুলো কুড়িয়ে চলে আসবো। ঠিক আছে, বেশি লোক করবি না কিন্তু। রাখি আর একটু এগিয়ে গিয়ে অন্য কোনো গাছের নিচে যেই আম কুড়োতে যাবে, ঠিক তখনই সে দেখতে পায় আহারে, ওই পাখিটা খুব কষ্ট পাচ্ছে। ওর উপর গাছের ডাল পড়েছে। এই পাখিটার উপর থেকে গাছের ডালটা এক্ষুনি সরাতে হবে। এই কথা বলে রাখি পাখিটির কাছে আসে আর তার উপর থেকে ডালটি সরিয়ে দেয়। আর সাথে সাথে পাখিটি লাল পরীর রূপে ফিরে আসে। ধন্যবাদ বন্ধু, তুমি আমার উপর থেকে ডালটা না সরালে আর আমি পাখির রূপ থেকে আমার নিজের রূপে না আসলে আমি হয়তো প্রাণে হারাতাম। কে তুমি? তুমি পাখি হয়েছিলে কি করে? আর দেখছি তোমার যে দুটি ডানাও রয়েছে। আমার নাম লাল পরি। রাখি, রাখি, এবার বাড়ি ফিরে আয় মা, আমাদের যে ফিরতে হবে। যাই বাবা, আমার বাবা আমায় ডাকছে, আমি আসছি। ঝড়ও থেমে গিয়েছে, আমাদের এবার বাড়ি ফিরতে হবে। এই বলে রাখি তার বাবার কাছে ফিরে আসে আর বাবা ও মেয়ে তাদের বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির কাছাকাছি আসতেই দেখে তাদের কুড়ে ঘর ঝড়ের কারণে একেবারে লন্ডভন্ড হয়ে গেছে ভেঙে। হায় হায় হায়, আমাদের মাথা গোজানোর ঠাই একেবারে প্রভু আমাদের কাছ থেকে কেড়ে নিল রে। হায় হায় হায়। এখন আমরা কোথায় থাকবো? কোথায় যাব? আমাদের ঘর যে একেবারে ভেঙে গেছে। ঠিক তখনই লাল পরী উড়ে এসে তাদের কাছে এসে দাঁড়ায় আর রাখিকে বলে, চিন্তা করো না বন্ধু, আমি একজন পরী, আমি জাদু জানি। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমার আমার আগের মতো বাড়ি করে দেব। এই বলে লাল পরী জাদু করে তার লন্ডভন্ড হয়ে যাওয়া মাটির কুড়োঘরটি আবার আগের মতো করে দেয়। ধন্যবাদ জাদুকন্যা, তুমি আমাদের আজ অনেক উপকার করলে। আপনারা যদি জঙ্গলে আম কুড়োতে না গেলে হয়তো আমি আজ থেকে কাল পর্যন্ত না বাঁচতে পারতাম। আমিও যদি আমার মেয়ের কোথায় আম কুড়োতে না যেতাম তাহলে হয়তো এই মাটির ঘরে চাপা পড়েই মারা যেতাম। প্রভু যা করেন মঙ্গলের জন্যই করেন। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে, আপনারা ভালো থাকবেন। এবার তবে আমি আসি। এই কথা বলে লাল পরী অদৃশ্য হয়ে সেখান থেকে পৌঁছয় পরীরাজ্যের স্কুলে। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।